বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই বৈশ্বিক মহামারীতে সকলে ভালো আছো, সুস্থ আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত আজকের ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর টেক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্লাস অ্যান্ড সিরামিক্স, তেজগাঁও, ঢাকা। গত সপ্তাহের লাইভ ক্লাসে আমরা সিরামিক কোয়ালিটি কন্ট্রোল 1 সাবজেক্টের অধ্যায় 2 ভৌত পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। উক্ত ক্লাসে আমরা ভৌত পরীক্ষার সংজ্ঞা, ভৌত পরীক্ষার বিভিন্ন পদ্ধতি, ভৌত পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামালের বিভিন্ন ভৌত পরীক্ষার নাম, ফিনিশ প্রোডাক্টের বিভিন্ন ভৌত পরীক্ষার নাম ও ভৌত পরীক্ষার প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি গত ক্লাসটি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী অধ্যয়ন করেছো। আজকের আমাদের যে পাঠ্য অধ্যায়, সে অধ্যায় হচ্ছে অধ্যায় 4 ঘনত্ব। আজকের পাঠ শেষে আমরা জানতে পারবো ঘনত্বের সংজ্ঞা, ঘনত্ব কাকে বলে, ঘনত্ব কি এই বিষয়, এর সাথে সাথে ঘনত্বের সমীকরণ অর্থাৎ ঘনত্ব কি সমীকরণ দ্বারা নির্ণীত হয়ে থাকে তা। এরপর আছে আমাদের সিরামিক দ্রব্যের ঘনত্বের শ্রেণীবিভাগ, অর্থাৎ সিরামিক দ্রব্যকে আমরা কয় শ্রেণীতে ঘনত্বটাকে বিভক্ত করি, ঘনত্ব নির্ণয় পদ্ধতি, কি পদ্ধতি অবলম্বন করে আমরা ঘনত্ব নির্ণয় করে থাকি। এরপর আছে স্লিপের সংজ্ঞা, স্লিপ কি সেটা নিয়ে আলোচনা। এরপর স্লিপের বিভিন্ন বিষয়। এরপর আছে দ্রব্যের ও স্লিপের ঘনত্ব নির্ণয়, অর্থাৎ আমরা দ্রব্যের ও স্লিপের ঘনত্ব কিভাবে নির্ণয় করি, কি পদ্ধতিতে আমরা স্লিপের ঘনত্ব নির্ণয় করি বা দ্রব্যের ঘনত্ব নির্ণয় করি। এরপর হচ্ছে ঘনত্ব নির্ণয়ের প্রয়োজনীয়তা বা ঘনত্ব জানার প্রয়োজনীয়তা, অর্থাৎ কেন আমরা ঘনত্ব জানবো বা আমরা ঘনত্ব কেন আমরা এই বিষয়টার উপরে অধ্যয়ন করব, পাঠ নেব। তো চলো আজকের পাঠে আমরা ঢুকে যাই। আজকের পাঠে প্রথমে আছে আমাদের ঘনত্ব। ঘনত্ব বাস্তবভাবে হলো পদার্থ একটা ভৌত ধর্ম, যে ধর্মের কারণে পদার্থ কতটুকু ভারী সেটা আমরা অনুভূত করতে পারি বা পরীক্ষার মাধ্যমে জানতে পারি। সিরামিক দ্রব্য উৎপাদন করার সময় মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মান নিয়ন্ত্রণ করার জন্য সিরামিক বোর্ডের বিভিন্ন কাঁচামাল, গ্রেন বডি, বডি স্লিপ, পুরানো দ্রব্যাদির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এর মধ্যে বডি স্লিপ ও দ্রব্যাদি পুরানোর বিভিন্ন স্তরে আমরা ঘনত্ব নির্ণয় অত্যন্ত অনেক বেশি করে থাকি, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই ঘনত্ব নির্ণয়টা বা এই টপিকটা। আমরা সিরামিক ইন্ডাস্ট্রিগুলোতে সব থেকে ঘনত্ব পরীক্ষাটাই মনে হয় বেশি করে থাকি। আমাদের বডি থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত অত্যন্ত ঘন ঘন সময় আমরা বিভিন্ন মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঘনত্বকে অত্যন্ত নিয়ামক হিসেবে নিয়ে বারবার বা অধিক পরিমাণে পরীক্ষা করে থাকি। ঘনত্ব পদার্থের একটা ভৌতিক ধর্ম, যেটা আমরা ইতিপূর্বে জানলাম। বস্তুর ঘনত্ব একটি পরিবর্তনশীল রাশি, কেননা আমরা ঘনত্ব সাধারণত আয়তন এবং ভর এই দুটোর অনুপাত করে বের করে থাকি। এই জন্য আয়তন ও তাপমাত্রার সাথে সাথে ঘনত্ব পরিবর্তিত হয়, কেননা তাপমাত্রা সাথে সাথে পানির আয়তনের পরিবর্তন সংঘটিত হয়। আমরা যেহেতু পানিকে ব্যবহার করে অধিকাংশ সময়ে পানির অপসারণ পদ্ধতিতে ঘনত্ব নির্ণয় করে থাকি, সুতরাং পানির তাপমাত্রার প্রভাবে ঘনত্বের তারতম্য সামান্য কিছুটা হলেও পরিবর্তিত হয়। অর্থাৎ বস্তুর ঘনত্ব তার ভর ও আয়তনের সাথে সম্পর্কযুক্ত। সিরামিক ম্যাটেরিয়ালস এর ভৌতিক গুণাবলী সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে এর ঘনত্ব সম্পর্কে। ঘনত্ব ব্যতীত আমরা বস্তুর মান সম্পর্কে তেমন একটা অবগত হতে পারবো না। এই জন্য আমাদের প্রথমেই আমরা হার্ড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ঘনত্ব বিশেষ করে জানি। শুধু হার্ড না, আমরা সমস্ত প্রকার ম্যাটেরিয়ালসেরই বা তরল বা পাউডার বা কঠিন যে কোনো ধরনের আমরা দ্রব্যের বা বস্তুর ঘনত্ব নির্ণয় করে থাকি। কোন বস্তুর ভরকে তার আয়তন দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলে আমরা যে রাশি পাবো বা ভাগফল পাবো, সেই ভাগফলটাকে আমরা সাধারণত বলে থাকি আমরা ঘনত্ব। অর্থাৎ আমরা
একক আয়তনের ভরকে আমরা বস্তুর ঘনত্ব বলে থাকি। যদি গাণিতিকভাবে আমরা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি ঘনত্ব হলো কি ভর ভাগ আয়তন, অর্থাৎ ভর এবং আয়তনের অনুপাত। যদি আমরা বস্তুর ভরকে m দ্বারা প্রকাশ করি, অর্থাৎ m সমান মাস বা ভর, এবং আয়তন যদি আমরা v ধরি বা ভলিউম এর v মনে করি, তাহলে ঘনত্বকে যদি d দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের ঘনত্বের সমীকরণ দাঁড়াবে হচ্ছে ঘনত্ব d সমান m ভাগ v, অর্থাৎ মাস ভাগ ভলিউম বা ভর ভাগ আয়তন। ঘনত্বের শ্রেণীবিভাগ। সিরামিক দ্রব্য দিয়ে পোড়ানোর তাপমাত্রা দ্রব্যের গুণাগুণ অনুযায়ী দ্রব্যটিতে কিছু না কিছু ছিদ্র থাকে, অর্থাৎ আমরা যখন দ্রব্য উৎপাদন করি, উৎপাদনের ক্ষেত্রে বিস্কিট ফায়ারিং এর পরে কিংবা গ্লোস্ট ফায়ারিং এর পরে দ্রব্যের মধ্যে আমাদের কি তৈরি হয়, কিছু ছিদ্র উৎপন্ন হয়। তাপমাত্রা প্রভাবে যখন আমাদের বর্জ্য ডিকম্পোজ হওয়ার ক্ষেত্রে কার্বন জাতীয় উদ্বায়ী পদার্থ কেমিক্যাল ওয়াটার দুর্ঘটনার কারণে এই ছিদ্রগুলো তৈরি হয়। তবে কখনো কখনো ছিদ্রমুক্ত বডিও তৈরি হয় বা উৎপন্ন হয়, অর্থাৎ কিছু কিছু বডি আছে যেমন হাই উলনা বডি, অর্থাৎ সিন্টার্ড অ্যালুমিনিয়াম বডি, এই বডিগুলো সাধারণত আমাদের ছিদ্রমুক্ত হয়। অথবা তাপমাত্রা যদি বেশি করে দেয়, বডি যদি পুরোপুরি ভিট্রিফাইড হয়ে যায়, সেক্ষেত্রেও দেখা যায় আমাদের বডি ছিদ্রমুক্ত হয়। তো সেটা ভিন্ন জিনিস, অর্থাৎ আমরা দেখতেছি যে তাপমাত্রা এবং দ্রব্যের ধরন এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের বডির ছিদ্রতার পরিমাণ বা ছিদ্রতার হারটা নির্ণয় করে থাকে। আমরা সাধারণত দুই ধরনের ছিদ্র হয়ে থাকে বডিতে। প্রথম ছিদ্র হলো মুক্ত ছিদ্র, দ্বিতীয় ছিদ্র হলো বদ্ধ ছিদ্র। অর্থাৎ যে ছিদ্রগুলোর মধ্যে পানি সহজে প্রবেশ করতে পারে বা কোনো প্রকার প্রতিবন্ধকতার সম্মুখীন হয় না, ছিদ্রগুলোর মধ্যে সহজেই পানি প্রবেশ করে, ওই ধরনের ছিদ্রগুলোকে আমরা বলে থাকি সাধারণত মুক্ত ছিদ্র। আর যে ছিদ্রগুলো সাধারণত ফিল্ম দ্বারা বেষ্টিত থাকে, অর্থাৎ ভিতরে ছিদ্র কিন্তু চতুর্দিকে মুখ বদ্ধ করার অবস্থায় থাকে, ওই ধরনের ছিদ্রগুলোকে আমরা বলে থাকি বদ্ধ ছিদ্র। আমরা যে ধরনের বডি সিরামিকের ক্ষেত্রে দেখে থাকি বা যে ধরনের আমরা সিরামিক দ্রব্য দেখি, আসলে তা দ্রব্যের প্রকৃত আয়তন নয়, কেননা এই দ্রব্যের মধ্যে আমাদের মুক্ত ছিদ্র ও বদ্ধ ছিদ্র থাকে। তাহলে এই মুক্ত ছিদ্র, বদ্ধ ছিদ্র এবং দ্রব্যের মোট কণিকার আকার বা মোট আয়তন মিলেই হলো আমাদের মোট আয়তনের সমষ্টি। অর্থাৎ আমরা যদি বলি যে সিরামিক বডির আয়তন সমান সমান মুক্ত ছিদ্রের আয়তন যোগ বদ্ধ ছিদ্রের আয়তন যোগ দ্রব্যের মোট কণিকা সমূহের আয়তন, এই তিনটে সমষ্টি হলো দ্রব্যের মোট আয়তন। আর এই আয়তনকে আমরা মূলত বলে থাকি বাল্ক ভলিউম। বাল্ক ভলিউম অর্থ কি? অর্থাৎ আমরা যে বাল্কি বডিটাকে দেখতেছি, যে বডির মধ্যে আমাদের মুক্ত ছিদ্রও থাকে বদ্ধ ছিদ্রও থাকে, এই ধরনের মুক্ত ছিদ্র বদ্ধ ছিদ্র বিশিষ্ট বডির এই সবকিছু নিয়ে যে আয়তন হয়, এই আয়তনটাকে আমরা বলে থাকি বাল্ক ভলিউম। আর মুক্ত ছিদ্র যদি বাদ দেই তাহলে আমরা যে আয়তনটা পেয়ে থাকি, সেই আয়তনকে আমরা বলে থাকি অ্যাপারেন্ট ভলিউম। তাহলে আবারও বলি যে অ্যাপারেন্ট আয়তন বা আপত আয়তন কি? আপত আয়তন হলো আমরা যদি দ্রব্য থেকে মুক্ত ছিদ্রগুলোর আয়তনটা বাদ দেই দ্রব্যের আয়তন থেকে, তাহলে আমরা যে আয়তনটা পাবো সেই আয়তনকে আমরা বলবো হচ্ছে আপত আয়তন বা অ্যাপারেন্ট ভলিউম। এবং মুক্ত ও বদ্ধ ছিদ্র যদি আমরা দ্রব্য থেকে এটাই বাদ দিই দুইটাই, তাহলে আমরা যা পাবো সেটাই হলো আমাদের দ্রব্যের প্রকৃত আয়তন। যেহেতু বস্তুর ঘনত্ব আয়তনের সাথে সম্পর্কযুক্ত, তাই উপরোক্ত তিন প্রকার আয়তনের উপর ভিত্তি করে আমরা সিরামিক দ্রব্যের তিন ধরনের ঘনত্ব পেয়ে থাকি। অর্থাৎ আমরা যে এখানে ঘনত্বের শ্রেণীবিভাগটা করবো সেটা পোরাস বডির ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমাদের বডি পোরাস হয় আর পোরাস বডিতে যদি আমাদের মুক্ত ছিদ্র বদ্ধ ছিদ্র এই দুই ধরনের ছিদ্র থাকে, তাহলে আমাদের মুক্ত ছিদ্র বদ্ধ ছিদ্র নিয়ে যে আয়তন হবে এবং বডির মোট কণিকার আয়তন নিয়ে সে আয়তনটা হবে আমাদের মূলত বাল্ক আয়তন বা বাল্ক ভলিউম। আর বাল্ক ভলিউম নিয়ে ভরের উপর ভিত্তি করে আমরা যে আয়তন পাবো সেই আয়তন ঘনত্ব পাবো, সেই ঘনত্বটাই হবে আমাদের মূলত বাল্ক ডেনসিটি, যেটা আমরা এখানে বিভক্ত করেছি এইভাবে যে বাল্ক ডেনসিটি বা রিলেটিভ ডেনসিটি। অর্থাৎ বাল্ক ডেনসিটি রিলেটিভ ডেনসিটি নামে পরিচিত, বা এটাকে আমরা রিলেটিভ ডেনসিটি অনেক সময় বলে থাকি। তাহলে বাল্ক ডেনসিটির অর্থ হলো যে বাল্ক আয়তন এবং বাল্ক ভর এই দুটোর মধ্যে আমরা যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাই হবে আমাদের মানটাই হবে আমাদের বাল্ক ডেনসিটি। আপাতত উপরোক্ত আলোচনার মধ্যে আমরা জানলাম যে আপত আয়তনটা হলো মূলত আমাদের দ্রব্য থেকে যদি আমরা মুক্ত ছিদ্র আয়তনটা বাদ দেই তাহলে আমরা যে আয়তন পাবো সেই আয়তনটা হলো অ্যাপারেন্ট আয়তন। আর এই আয়তনকে নিয়ে যখন আমরা ভরের সাথে তুলনা করে আমরা ঘনত্ব বের করবো, সেই ঘনত্বটাই আমাদের হবে আপত
বা অ্যাপারেন্ট ডেনসিটি বা আপাত ঘনত্ব। এরপর ট্রু ডেনসিটি, যদি আমরা দ্রব্য থেকে মুক্ত ছিদ্র এর আয়তন বাদ দেই এবং বদ্ধ ছিদ্র এর আয়তন বাদ দেই, তাহলে আমাদের যে আয়তনটা থাকবে সে আয়তনটাই হবে আমাদের মূলত প্রকৃত আয়তন। আর প্রকৃত আয়তনকেই ধরে বা এর উপরে ভিত্তি করে যদি আমরা ভরকে কেন্দ্র করে ঘনত্ব নির্ণয় করে থাকি, তাহলে সেই ঘনত্বই হবে আমাদের প্রকৃত ঘনত্ব। তাহলে আমরা এই তিন প্রকার ঘনত্ব সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা বা সম্যক ধারণা পেলাম। এরপরে আমরা চলে আসি যে কোনো ছিদ্রযুক্ত বডির বা দ্রব্যের বাল্ক, অ্যাপারেন্ট বা ট্রু বা প্রকৃত আয়তন ও ভর, অর্থাৎ আমরা যদি বাল্ক আয়তন জানি বা আমরা যদি আপাত আয়তন জানি অথবা আমরা যদি প্রকৃত আয়তন জানি, তাহলে এই বস্তুটার ভরকে যদি আমরা এই বাল্ক আয়তন দিয়ে ভাগ করি অথবা অ্যাপারেন্ট আয়তন দিয়ে ভাগ করি অথবা ট্রু বা প্রকৃত আয়তন দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে অনুপাতের মানটা পাবো সেই মানটাই হবে আমাদের যথাক্রমে বাল্ক ডেনসিটি, অ্যাপারেন্ট ডেনসিটি বা প্রকৃত ডেনসিটি। তাহলে বাল্ক ডেনসিটি হলো কি? বাল্ক ডেনসিটি হচ্ছে ভর ভাগ আয়তন। কোন আয়তন? বাল্ক আয়তন, অর্থাৎ ভর ভাগ বাল্ক আয়তন। তাহলে কোন পোলাস বডির বাল্ক ভলিউম ও ভরের অনুপাতেই হলো আমাদের বাল্ক ডেনসিটি। তাহলে কোন ছিদ্রযুক্ত বডির বাল্ক ভলিউমকে যদি আমরা ভিবি ধরি এবং এর ভরকে যদি আমরা ডাব্লিউ ধরি, তাহলে আমার বাল্ক ডেনসিটি ডিবি যদি মনে করি, তাহলে সেটা হবে ডাব্লিউ ভাগ ভিবি, অর্থাৎ ডাব্লিউ এখানে হলো আমাদের বাল্ক যে বস্তুটা সেই বস্তুটার ভর এবং ভিবি হলো আমাদের বাল্ক যে বস্তুটা সেই বস্তুটার বাল্ক আয়তন, অর্থাৎ যে আয়তনটা আমরা সচরাচর সাধারণভাবে দেখে থাকি সেই আয়তন। আর উপরের ডাব্লিউ হলো আমাদের ভর, তাহলে ভর ভাগ আয়তন। এই ক্ষেত্রে আমাদের ভর সাধারণত বাল্ক হয় না, অর্থাৎ ছিদ্র যেহেতু বায়ুশূন্য স্থান, সুতরাং ছিদ্রের প্রভাব ওজনের ক্ষেত্রে বা ভরের ক্ষেত্রে খুব একটা থাকে না। তাহলে এর পরে আছে আমাদের অ্যাপারেন্ট ডেনসিটি বা আপাত ঘনত্ব। কোন পোলাস বডির আপাত আয়তন, অর্থাৎ মুক্ত ছিদ্র বাদে যে আমরা আয়তনটা দেখি সেই আয়তনটাই হলো আমাদের মূলত আপাত আয়তন। তাহলে ভরকে যদি আমরা আপাত আয়তন দিয়ে ভাগ করি, তাহলে যে অনুপাতটা পাবো বা ফলটা পাবো সেই ফলটাই হলো আমাদের আপাত ঘনত্ব বা আপাত ডেনসিটি বা অ্যাপারেন্ট ডেনসিটি। তাহলে আমরা যদি ছিদ্রযুক্ত বডির আপাত আয়তনকে ভি এ দ্বারা প্রকাশ করি এবং এর ভরকে যদি আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা যেহেতু জানি ঘনত্ব সমান ভর ভাগ আয়তন, তাহলে ভরের ক্ষেত্রে ডাব্লিউ ভাগ আমাদের কি হবে আয়তন ভি এ, অর্থাৎ যদি আমরা অ্যাপারেন্ট ডেনসিটিকে ডি এ ধরি, তাহলে ডি এ সমান সমান ডাব্লিউ ভাগ ভি এ। এরপর আছে আমাদের প্রকৃত ঘনত্ব বা ট্রু ডেনসিটি। যদি আমরা ছিদ্রযুক্ত বডি থেকে আপাত ছিদ্র এবং বদ্ধ ছিদ্র বা মুক্ত ছিদ্র এবং বদ্ধ ছিদ্র দুই প্রকার ছিদ্র যদি বাদ দিই, বাদ দেওয়ার পরে আমরা যে আয়তনটা পাবো সেই আয়তনটাই হবে আমাদের প্রকৃত আয়তন। আর প্রকৃত আয়তন কে নিয়ে যদি আমরা ভরকে যদি আমরা ভাগ দিই প্রকৃত আয়তন দ্বারা, তাহলে আমরা যে ঘনত্ব পাবো সেই ঘনত্বটাই হলো আমাদের প্রকৃত ঘনত্ব। অর্থাৎ যদি আমরা প্রকৃত আয়তনকে যদি আমরা ভিটি ধরি, যদি আমরা ভরকে ডাব্লিউ ধরি, আর যদি আমরা এখানে প্রকৃত ঘনত্বটাকে ডিটি দ্বারা প্রকাশ করি, তাহলে ডিটি সমান সমান ডাব্লিউ ভাগ ভিটি। এরপর আছে আমাদের ঘনত্ব নির্ণয় পদ্ধতি ও ঘনত্বের বিভিন্ন একক। সাধারণত আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করে আমরা ঘনত্ব নির্ণয় করে থাকি। সাধারণত এই পদ্ধতি দুইটা কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে বেশি, তবে সবসময় যে কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। অনেক সময় তরল এবং পাউডারের ক্ষেত্রেও আমরা বিশেষ ব্যবস্থায় এই দুইটি পদ্ধতিতেই আমরা সাধারণত আয়তন নির্ণয় করতে পারি। প্রথমে আছে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি বা আয়তন পরিমাপ পদ্ধতি, অর্থাৎ আমাদের যে বস্তুসমূহ সুষম জ্যামিতিক আকৃতির, অর্থাৎ আমরা যার আয়তন জ্যামিতিক ভাবে সহজেই আমরা নির্ণয় করতে পারি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন আয়তন উচ্চতা, এই সূত্র ব্যবহার করে, সেই ধরনের বডি বা সেই ধরনের দ্রব্যগুলোই হচ্ছে আমাদের সুষম জ্যামিতিক আকৃতির। আর এই সুষম জ্যামিতিক আকৃতির দ্রব্যের আয়তন আমরা নির্ণয় করতে পারি এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে গুণ করে। তাহলে আমরা যদি কোনো বস্তুর সহজেই যদি আমরা এই জ্যামিতিক ভাবে আয়তন নির্ণয় করতে পারি এবং সেই আয়তনের কেন্দ্র করে যদি আমরা ঘনত্ব নির্ণয় করে থাকি, তাহলে সেই ঘনত্ব নির্ণয় পদ্ধতিটি হলো আমাদের মূলত প্রত্যক্ষ পদ্ধতি বা আয়তন পরিমাপ পদ্ধতি।
এরপরে আছে আমাদের পরোক্ষ পদ্ধতি বা পানি অপসারণ পদ্ধতি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা এখানে নমুনা দ্রব্যটাই মনে করে আমরা ঘনত্ব নির্ণয় করব। এই দ্রব্যটা যেহেতু আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং এর উচ্চতা আমরা সুনির্দিষ্টভাবে মাপতে পারতেছি না, অর্থাৎ একদিকে আমাদের দৈর্ঘ্য বেশি আর একদিকে অনেকটা ওভাল শেপের, এই ধরনের কিছু কিছু বিষয় আছে। এই জন্য আমরা এটার আয়তন সহজেই আমরা জ্যামিতিক সূত্র ব্যবহার করে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা, এইভাবে আমরা এর আয়তন নির্ণয় করতে পারবো না। এই জন্য আমরা এই আয়তন নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত আর্কিমিডিসের পানির যে প্লাবতা সূত্রটা আছে, সেই প্লাবতা সূত্র ব্যবহার করে মূলত আমরা এর আয়তন নির্ণয় করে থাকি। আর এই ক্ষেত্রে আমরা যখন বস্তুকে আমরা এই তরলে নিমজ্জিত করি, তখন যে বস্তুটা হারায় ওজন, এই হারানো ওজনটা এই বস্তুটার পানির আয়তনের কি, এই ওজনটা পানির আয়তনের সমান, আর পানির আয়তনটাই হলো বস্তুটার আয়তনের সমান। এই জন্যই মূলত আমরা সাধারণত বলে থাকি এটাকে পানির অপসারণ পদ্ধতি। অর্থাৎ এই পানির অপসারণের মাধ্যমে যতটুকু পানি অপসারণ করে সেই পানির আয়তন যা, সেটাকেই আমরা নির্ণয় করি এবং এই আয়তনকে ধরি বস্তুর আয়তন হিসেবে। আর এইভাবে যদি আমরা আয়তন বের করে থাকি, তাহলে সেই আয়তনটাকে আমরা মূলত পেয়ে থাকি পানির অপসারণ পদ্ধতি থেকে, বা এইভাবে। আর এই জন্য এইভাবে যদি আমরা আয়তন নির্ণয় করে যদি ঘনত্ব নির্ণয় করি, তাহলে সেই ঘনত্ব নির্ণয় পদ্ধতিটিকে আমরা বলে থাকি মূলত পানির অপসারণ পদ্ধতি। আর এটা যেহেতু সরাসরি আমরা ঘনত্ব পাই না এইভাবে, সেজন্য আমরা এটাকে বলি পরোক্ষ পদ্ধতি। আমরা যে প্রচলিত যে পদ্ধতি আছে পাঁচটা, সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ সিজিএস, এমকেএস, এসআই বা এপিএস, এপিএসএ, এই সমস্ত পদ্ধতিতেই আমরা কিন্তু আয়তন এবং ভর নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা যে সিস্টেমে আয়তন নির্ণয় করব, ওই সিস্টেমে আমরা কিন্তু ভরও নির্ণয় করব। অর্থাৎ তাহলে আমরা ভর যে সিস্টেমে নির্ণয় করব, একই সিস্টেমে কিন্তু আয়তনটা নির্ণয় করব। যদি আমরা এসআই এককে ভর নির্ণয় করি, তাহলে আমরা এসআই এককে অনুরূপভাবে আয়তনটা নির্ণয় করব। যদি আমরা এপিএস এ আমরা যদি ভর নির্ণয় করি, তাহলে আমরা অনুরূপভাবে এপিএস এ আয়তনটাও নির্ণয় করব। এটাই হচ্ছে আমাদের ঘনত্ব পরিমাপের মূলত পদ্ধতি বা সিস্টেম অফ ইউনিট। হ্যাঁ, তবে আমরা সাধারণত সিজিএস, এমকেএস, এফপিএস এই তিনটি পদ্ধতি আমরা আয়তনটাকে বা ভরকে আমরা বেশি মাপে থেকে পরীক্ষা করে। এই জন্য আমরা সিরামিকের ক্ষেত্রে সাধারণত এই তিন পরিমাপ পদ্ধতিতে ঘনত্বের একককে প্রকাশ করে থাকি। তবে সব থেকে বহুল প্রচলিত পদ্ধতি যেটা আমাদের এসআই অথবা ইন্টারন্যাশনাল সিস্টেমস, এই সিস্টেমে আমরা সাধারণত ঘনত্বের একককে বেশি পরিমাণে প্রকাশ করে থাকি, বা এই পদ্ধতিতে বা এই সিস্টেমে আমরা ভরকে এবং আয়তনকে প্রকাশ করি। আর এই ভর আয়তনের মাধ্যমে আমরা সাধারণত এই পদ্ধতিতে আমরা ঘনত্বের এককও পেয়ে থাকি। তবে সিজিএস পদ্ধতিতে আমরা যদি ঘনত্ব নির্ণয় করি, তাহলে বা সিজিএস পদ্ধতিতে ঘনত্বের এককটাকে প্রকাশ করি, তাহলে আমরা পাবো গ্রাম পার সিসি। এমকেএস এ যদি আমরা ঘনত্ব একক প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে পাবো কেজি ভাগ মিটার কিউব। এফপিএস এ যদি আমরা ঘনত্বের একক প্রকাশ করি, তাহলে পাবো আমরা পাউন্ড ভাগ ঘন ইঞ্চি বা পাউন্ড ভাগ ঘন ইঞ্চি। তো সাধারণত আমাদের পরীক্ষাগারে সিজিএস পদ্ধতিতে আমরা সব থেকে বেশি ঘনত্ব নির্ণয় করি বা এই এককে প্রকাশ করে থাকি। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন তরলীকরণ সূত্র ব্যবহার করি, বা যখন আমরা স্লিপকে কনভার্ট করি যে তরলতা কমানো বাড়ানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আবার আমরা যেহেতু সূত্র অনুসারে পাউন্ড বা ঘন ইঞ্চিতেও অনেক সময় করে থাকি। তাহলে এবার আমরা চলে আসি কিভাবে আমরা দ্রব্যের ঘনত্ব নির্ণয় করি। সিরামিক দ্রব্যের বাল্ক ডেনসিটি বা আপত আয়তন যখন আমরা এদের নির্ণয় করব, সেক্ষেত্রে প্রথমে আমরা একটা ময়েশ্চার মুক্ত দ্রব্য নেই বা নমুনা নেই, বা নমুনা থেকে কিছু অংশ নির্ণয় করি বা ঘনত্ব নির্ণয়ের জন্য নিয়ে নিই। সেটা আমরা ভেঙে নিতে পারি, কেটে নিতে পারি। এবার এই নমুনাটাকে ভালোভাবে আমরা পরিষ্কার এবং ডাস্ট মুক্ত করি, যাতে আমাদের এই ডাস্ট পরবর্তীতে যখন আমরা পানিতে ডুবাবো তখন যেন আমাদের কোনো সমস্যা না করে, বা আয়তনের পরিমাণ যেন পড়ে যায়, কমে না যায় ওজনের সাপেক্ষে, সেই জন্য আমরা এটাকে ভালোভাবে ডাস্ট মুক্ত করি। এরপরে আমরা এটাকে ব্যালেন্সের সাহায্যে বাতাসের ভর গ্রহণ করি। বাতাসের ভর গ্রহণ করা হয়ে গেলে আমরা এই নমুনাটাকে ওয়াটার স্যাচুরেটর অথবা ওয়াটার বাথে আমরা গরম পানির মধ্যে এটাকে 30 মিনিট ধরে সিদ্ধ করি, যাতে নমুনাটা ভালোভাবে পানি শোষণ করে। নমুনা ভালোভাবে পানি শোষণ করার পরে আমরা এই ওয়াটার বাথ থেকে বা স্যাচুরেটর থেকে নমুনাকে বের করে নিয়ে এসে ঠান্ডা করি। ঠান্ডা করার পরে আমরা এই নমুনাটা আবারও অনুরূপভাবে বাতাসের ওজন নিয়ে থাকি, অর্থাৎ নমুনাটা
আমরা স্যাচুরেটর থেকে বা ওয়াটার বাথ থেকে বের করার পরে ঠান্ডা করার পরে এটাকে আবার পূর্বের ন্যায় আমরা কি করি, পূর্বের ন্যায় আমরা এর ভর গ্রহণ করে থাকি। এবার ভর গ্রহণ করা হয়ে গেলে এই নমুনাটাকে আবার সুতা দিয়ে আমরা বাঁধি। সুতা দিয়ে বাঁধার পরে আমরা এটাকে পানিতে নিমজ্জিত করে ভাসমান ওজন নিই। এই ভাসমান ওজন নেওয়ার ক্ষেত্রে নমুনাটা কিছু ওজন হারায়, আর এই হারানো ওজনের পরিমাণই হলো আমাদের এই ক্ষেত্রে যে পরিমাণ পানি অপসারণ করে তার সমান, আর পানি অপসারিত পানির আয়তনই হলো ওই নমুনার আয়তনের সমান। এভাবে মূলত আমরা এই ক্ষেত্রে আয়তন এবং ভর নির্ণয় করে থাকি। তাহলে আমরা এখানে তিনটে আমরা ওজন পেলাম। প্রথম ওজন হলো নমুনার পানি শোষণের পূর্বে এর বাতাসে ভর, এরপরে হলো নমুনার পানি শোষণ করার পর বাতাসে ভর, এরপরে নমুনা পানি শোষণের পরে পানিতে নিমজ্জিত অবস্থায় বাতাসে ভর। এই ক্ষেত্রে আমরা সাধারণত কিছু সতর্কতা অবলম্বন করি। প্রথম সতর্কতা হলো যাতে আমাদের দ্রব্য ভেঙে না যায়, সেক্ষেত্রে লক্ষ্য করে ভালোভাবে মাপ নেই। এরপরে যখন আমরা পানি শোষণ করার পরে যখন আমরা এটাকে ভাসমান পর্যায়ে ওজন নেই, তখন আমরা লক্ষ্য করি যাতে নমুনাটা আমাদের বিকারের তলদেশে না লাগে বা বিকারের গায়ে না লাগে। তাহলে এই ঘনত্ব নির্ণয় প্রক্রিয়াটাকে যদি আমরা সাধারণত ধাপে ধাপে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি প্রথমে হলো যে প্রথমে নমুনা যে আমরা ঘনত্ব নির্ণয় করব সেই ধরনের একটা নমুনা আমরা নিলাম। এরপরে এই নমুনাটাকে আমরা নিত্যের সাহায্যে ব্যালেন্সের সাহায্যে বাতাসে ভর নিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা। এরপরে এই নমুনাটাকে আমরা এই যে ওয়াটার স্যাচুরেটর ব্যবহার করে 30 মিনিট ধরে আমরা পানি শোষণ করলাম। পানি শোষণ করার পরে এই নমুনাটাকে আমরা ভালো করে মুছে নিলাম যাতে অতিরিক্ত পানি গায়ে লেগে না থাকে। এরপরে এই নমুনাটাকে আমরা আবার বাতাসের ভর গ্রহণ করলাম। বাতাসে গ্রহণ করার পরে আমরা এই নমুনাটাকে আবার পানিতে নিমজ্জিত অবস্থায় ওজন নিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই পানির মধ্যে ডুবানো অবস্থায় আমরা ওজন নিচ্ছি। এই ওজনটাই হলো আমাদের পানিতে ভাসমান অবস্থায় ওজন বা নিমজ্জিত অবস্থায় ওজন। সাধারণত যেহেতু সলিড তরলের ঘনত্বের চেয়ে যদি ঘনত্ব বেশি হয় তাহলে সেটা পানিতে দ্রবীভূত হয়। এই ডুবে যাওয়াটার জন্যই আমরা মূলত সুতা দিয়ে বেঁধে এর ঘনত্ব জন্য প্রয়োজনীয় আয়তন নির্ণয় করে থাকি। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে প্রথমে পেলাম নমুনার বাতাসে ভর। বাতাসে ভর নেওয়ার পরে আমরা পানি শোষণ করেছি, পানি শোষণ করার পরে আমরা পাইছি পানি শোষিত হওয়ার পরে নমুনার বাতাসে ভর, যেটাকে আমরা ডিবি দ্বারা প্রকাশ করেছি বা প্রকাশ করেছি। এরপরে আছে নমুনা পানিতে নিমজ্জিত করে ভাসমান অবস্থায় ভর ডাব্লিউসি। এরপরে আছে আমাদের পানির ঘনত্ব, অর্থাৎ আমরা পরীক্ষা করে যে পানি ব্যবহার করেছি সেই পানির ঘনত্ব। এবার যদি আমরা এইটার করি তাহলে আমরা নমুনার প্রথম যে আমাদের ভরটা সেটাই হলো নমুনার প্রথম মূলত প্রকৃত ভর, সেটাকে আমরা ধরছি ডাব্লিউ। আর এরপর হচ্ছে নমুনার আয়তন যদি আমরা বাইর করি তাহলে যদি আমাদের বাল্ক হয় তাহলে আমাদের প্রথমে হবে নমুনার পানি শোষণের উপর যে ভর সেটা বিয়োগ নমুনার পানি শোষণ করার পর পানিতে ভাসমান অবস্থায় ভর। এরপর যদি আমাদের আপত আয়তন আমরা বের করি তাহলে প্রথমেই হবে আমাদের ডাব্লিউ মানে আমাদের নমুনার প্রথম যে আমরা পানি শোষণ করার পূর্বে যে ওজন নিলাম সেটা বিয়োগ ডাব্লিউসি, অর্থাৎ নমুনা পানি শোষণ করার পর ভাসমান অবস্থায় যে ওজন নিলাম সেটা। তাহলে আমরা এখানে বাল্ক আয়তন পেলাম ডাব্লিউ মাইনাস ডাব্লিউসি এবং আপত আয়তন পেলাম ডাব্লিউ মাইনাস ডাব্লিউসি। তাহলে আমরা যদি নমুনার বাল্ক ডেন্সিটি নির্ণয় করি তাহলে আমরা পাবো নমুনার বাল্ক ভর ভাগ বাল্ক আয়তন, অর্থাৎ বাল্ক ভর এখানে আমাদের ডব্লিউ এবং বাল্ক আয়তন হলো ভিবি। আর এই ক্ষেত্রে আমরা পরীক্ষণীয় পানির ঘনত্ব দ্বারা পুরো ফলটাকে গুণ করে থাকি ক্যালিব্রেশন করার জন্য, অর্থাৎ ঘনত্বকে সঠিক রূপে প্রকাশ করার জন্য বা সঠিকতা আনার জন্য। এরপরে তাহলে আমরা যদি এই সংকেতগুলো দ্বারা প্রকাশ করি তাহলে আমরা পাবো ডিবি সমান সমান ডাব্লিউ ভাগ ডাব্লিউবি মাইনাস ডাব্লিউসি। আবার যদি আমরা আপত আয়তন নির্ণয় করি আপত ঘনত্ব নির্ণয় করি তাহলে আমরা পাবো যে আপত ভর ভাগ আপত আয়তন। এই ক্ষেত্রে যদি আপত ঘনত্বকে যদি আমরা ডি এ ধরি, যদি ভরকে যদি ডাব্লিউ এবং আয়তনকে যদি ভি এ ধরি তাহলে ডাব্লিউ ভাগ ভি এ ইন্টু ডি। তাহলে যদি ডাব্লিউ বা ভি এ কে যদি আমরা রিপ্লেস করি তাহলে আমরা পাই ডি এ সমান সমান
ডাব্লিউ এ ভাগ ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ সি। এই ক্ষেত্রে পার্থক্য হলো বাল্ক ডেনসিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আয়তনের ক্ষেত্রে ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ সি, সরি ডাব্লিউ বি মাইনাস ডাব্লিউ সি, আর এই ক্ষেত্রে আপত্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ সি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মুক্ত ছিদ্রের আয়তন আছে, এই ক্ষেত্রে আমাদের মুক্ত ছিদ্রের আয়তন নেই। এরপর যদি আমরা ডাব্লিউ এ, ডাব্লিউ বি, ডাব্লিউ সি এই মানগুলোকে যে ইউনিটে নিলাম, আবার যদি ইয়েকে যে ইউনিটের যেভাবে আমরা মানটা নিলাম, আমরা ঘনত্বের পরিমাপের ক্ষেত্রে আমরা সেই ইউনিটে বা সিস্টেমে আমরা মানটা পাবো। অর্থাৎ ভরকে যদি আমরা কেজিতে নেই, আয়তনকে যদি আমরা মিটারে নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের ঘনত্বের একক হবে কেজি ভাগ মিটার কিউব। আবার যদি সিজিএস এ যদি আমরা ভরকে যদি আমরা গ্রামে নেই এবং আয়তনকে যদি আমরা সেন্টিমিটার কিউবে নেই, তাহলে আমরা এক্ষেত্রে আয়তন পাবো, সরি ঘনত্বের একক পাবো গ্রাম ভাগ সেন্টিমিটার কিউব বা সিসি। তাহলে এবার আসি আমরা স্লিপ নিয়ে। স্লিপ তরল পদার্থের ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা সাধারণত জানি থাকি যে তরল পদার্থ সাধারণত প্রবাহী গুণ সম্পন্ন হয়ে থাকে। সিরামিকের দ্রব্য প্রস্তুত করার পদ্ধতিতেও আমরা অনেক সময় তরল আকারের দ্রব্যের আকৃতি প্রদান করে থাকি। অর্থাৎ আমাদের সিরামিকের যে বডি, সেই বডিটাকে আমরা যদি অধিক পরিমাণে পানির সাথে মিশ্রিত করে স্লারিতে পরিণত করি, তাহলে যা পাবো সেটাই হলো আমাদের স্লিপ। আর এই স্লিপের ঘনত্ব আমরা সাধারণত সিরামিক ইন্ডাস্ট্রিতে প্রচুর বেশি করে নির্ণয় করে থাকি, অর্থাৎ অনেক বারে বারে আমরা এটা করে থাকি বা নির্ণয় করে থাকি। অর্থাৎ স্লিপের অনুরূপভাবে একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলে থাকি। অর্থাৎ স্লিপের ঘনত্ব সমান স্লিপের ভর ভাগ আয়তন। যদি আমরা স্লিপের ভরটাকে যদি এম ধরি, আয়তনকে যদি ভি ধরি, তাহলে স্লিপের ঘনত্ব ডি সমান সমান স্লিপের ভর ভাগ স্লিপের আয়তন। এখানে রিপ্লেস যদি করি এম ভাগ ভি হয়ে যাবে। তরল পদার্থের ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা আপেক্ষিক গুরুত্ব মাপক বোতল বা পিকনোমিটার ব্যবহার করে থাকি। এই বোতল ব্যবহার করে আমরা স্লিপের আপেক্ষিক গুরুত্ব যেমন নির্ণয় করতে পারি, তেমনি ঘনত্ব নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব প্রায় সমান হয়ে থাকে। আপেক্ষিক গুরুত্ব মতো বোতলের সাহায্যে আমরা স্লিপের আয়তন এবং ভর যেহেতু সহজে নির্ণয় করতে পারি, এই জন্য এই বোতলটাকে ব্যবহার করি, আর এই বোতলটাকে আমরা পিকনোমিটার হিসেবে চিনে থাকি। পরীক্ষাগারে আমরা সাধারণত 50 সিসি বা 100 সিসি ধারণ ক্ষমতা সম্পন্ন আপেক্ষিক গুরুত্ব মাপক বোতল ব্যবহার করি। তবে এই আয়তনটা সাধারণত তাপমাত্রার উপর ভিন্নতায় কিছুটা কম বেশি হয়ে থাকে। এই জন্য পরীক্ষণীয় পানির তাপমাত্রা এবং সামগ্রিক তাপমাত্রা বিবেচনা নিয়ে ক্যালিব্রেশন করা হয়ে থাকে। তাই আমরা এই ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব মাপক বোতলের সাহায্যে নির্ণয় করার জন্য যে পদ্ধতি অবলম্বন করি, সেই পদ্ধতিতে প্রথমে আমরা পিকনোমিটার বা আপেক্ষিক গুরুত্ব মাপক বোতল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেই বা শুষ্ক করে নেই। এরপরে আমরা আপেক্ষিক গুরুত্ব মাপক বোতলের সিপি সহ ওজন নেই। ওজন নেওয়ার পরে আপেক্ষিক গুরুত্ব মাপক বোতলে আমরা স্লিপ ঢালি। স্লিপ ঢালার পরে আমরা অতিরিক্ত স্লিপ যে সিপি দিয়ে বাইরে হয়ে আসলো অথবা পিকনোমিটারের গায়ে লেগে থাকলো, এটাকে পরিষ্কার করে নেই। পরিষ্কার করে মুছিয়ে শুষ্ক করে নেওয়ার পরে আবারও আমরা ব্যালেন্সের সাহায্যে ওজন গ্রহণ করি বা ভর নেই। ভর নেওয়ার পরে আবার আমরা স্লিপ ঢেলে ফেলে দিই পিকনোমিটার থেকে। পিকনোমিটার থেকে স্লিপ ঢেলে ফেলার পরে আবার আমরা এটাকে পরিষ্কার করে পানি নেই, পুরো পানি পূরণ করে আবারও পানি মুছে অতিরিক্ত পানি যেগুলো পিকনোমিটার গায়ে লেগে থাকে সেটার উপরে আবার পানি সহ আমরা পিকনোমিটারের ভর গ্রহণ করি। এবার আমরা যদি স্লিপ সম্পর্কে সংক্ষেপে একটু জানি, তাহলে আমরা বলতে পারি স্লিপটা হলো সাধারণত আমাদের সিরামিক যে বডি থাকে, সেই বডি যদি আমরা পানির সাথে মিশ্রিত করি, মিশ্রিত করে যদি আমরা এটাকে প্রবাহী গুণ সম্পন্ন তরলে আনয়ন করি বা এরকম নিয়ে আসি, তাহলে আমরা স্লারিটি পাবো। স্লারিটি হলো আমাদের স্লিপ। তবে সিরামিকের স্লারি এবং স্লিপের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হচ্ছে। অর্থাৎ আমরা স্লারিকে সাধারণত ম্যাগনেটিক সেপারেশন করি না, কিন্তু স্লিপকে আমরা ম্যাগনেটিক সেপারেশন করে নেই। অর্থাৎ ম্যাগনেটিক সেপারেশনের পূর্বে আমরা স্লারি বলি, ম্যাগনেটিক সেপারেশনের পরে আমরা এটাকে স্লিপ বলে থাকি। তাহলে এই স্লিপের যে পদ্ধতি ঘনত্ব নির্ণয়ের জন্য আমরা আলোচনা করলাম, সেই পদ্ধতি অনুযায়ী আমরা যদি ঘনত্বের হিসাব করি সেক্ষেত্রে বা ধাপে ধাপে প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা পাবো প্রথমে যে ধাপ একে আপেক্ষিক গুরুত্ব মাপক বোতলকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আপেক্ষিক গুরুত্ব মাপক বোতল বা পিকনোমিটারের ছবি। এরপরে আমরা আছে আপেক্ষিক গুরুত্ব মাপক বোতলের সিপি সহ ব্যালেন্সের সাহায্যে বোতলের ভর গ্রহণ। অর্থাৎ আমরা এখানে ডাব্লিউ এ গ্রহণ করলাম, এইখানে এটা ব্যালেন্সের সাহায্যে ওজন নিলাম। এরপরে আমরা আপেক্ষিক গুরুত্ব মাপক বোতলে
স্লিপ প্রবেশ করলাম, স্লিপ প্রবেশ করানোর পরে আমরা এটার ওজন নিলাম, এরপরে আমরা স্লিপটা ঢেলে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে আবার এটা পরিষ্কার করে নিয়ে আমরা পানি নিলাম, পানি নেওয়ার পরে আমরা পানিপূর্ণ অবস্থায় ভর নিলাম, তারপরে আমরা এই ভর সমূহকে ব্যবহার করে হিসাব করি। হিসাবের ক্ষেত্রে আমরা প্রথমে পাইলাম শুধুমাত্র আপেক্ষিকৃত বোতলের ওজন W1, স্লিপ সহ আপেক্ষিকৃত বোতলের আমরা যে ভর পাইলাম সেই ভরটা হলো W2, এরপরে পানি সহ আমাদের এই পিকনোমিটার বা আপেক্ষিকৃত বোতলের ভর হলো W3, এরপরে শুধুমাত্র যদি তাহলে আমাদের স্লিপের যদি আমরা ভর পাই সেই ভরটা হলো আমাদের W2 মাইনাস WA, সরি W2 মাইনাস W1। তাহলে শুধু যে পানির আয়তন হবে সেই পানির আয়তনটা হবে W3 মাইনাস W1, অর্থাৎ এখানে যে সমপরিমাণ পানি ধরবে সেই সমপরিমাণ স্লিপও কিন্তু এটা ধরবে। এরপর আছে আমাদের স্লিপের ঘনত্ব, তাহলে হবে স্লিপের ভর ভাগ স্লিপের আয়তন। তাহলে আমরা বলতে পারি যে W2 মাইনাস W1 ভাগ W3 মাইনাস W1। আমরা এখানে স্লিপের ভর যে সিস্টেমে নেব আর সেই সিস্টেমে যদি আমরা যে আয়তন নেই বা এসআই সিস্টেমে যদি এটা গ্রহণ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের ঘনত্বের একক হয়ে দাঁড়াবে গ্রাম পার সিসি। ঘনত্ব নির্ণয়ের গুরুত্ব, অর্থাৎ আমরা ঘনত্ব কেন নির্ণয় করি বা কেন আমরা এই সংখ্যাকে জানি। প্রথম হলো কাঁচামালের কোয়ালিটি বা মান জানার জন্য। কাঁচামালের কোয়ালিটি বা মান জানার জন্য ঘনত্ব জানা অপরিহার্য, কারণ ঘনত্বের উপর কাঁচামালের মান অনেকাংশে নির্ভর করে। বিস্কিট ও গ্লোস্ট দ্রব্যের মান জানার জন্য ঘনত্ব জানা দরকার। বডি স্লিপের আমাদের মান জানার জন্য বা মান নিয়ন্ত্রণের জন্য আমাদের ঘনত্ব জানা দরকার। অনুরূপভাবে গ্লেজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। গ্লেজ স্লিপ বা বডি স্লিপের আমাদের যে যখন আমরা পুডিং পদ্ধতিতে বা ডেকিং পদ্ধতিতে আমরা গ্লেজ প্রয়োগ করি অথবা বডি যখন কাস্টিং স্লিপ যখন কাস্টিং করি তখন আমাদের পানি শোষণ করে একটা আস্তরণ তৈরি করে এই আস্তরণের পুরুত্ব নির্ণয়ের জন্য আমাদের ঘনত্ব জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে এখানে আমাদের শেষ। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ক্লাসে আমরা শক্তি বা স্ট্রেংথ নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলো, ঘরে থাকো, সকলে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।